নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ত্রিফলাবাতি এক সময় শহরের আলোর বিস্তার এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লাগানো হলেও বর্তমানে সেই ত্রিফলাবাতির ভগ্নদশাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে তা তুলে নেওয়ার দাবি জানালো স্থানীয় বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের রায়ে পাহাড়ের রাজনৈতিক ও শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাহাড়ের বিভিন্ন স্কুলের গেটে ঝুলছে তালা, নেই ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা, চলছে অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘট। জলপাইগুড়িতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ, হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য। জলপাইগুড়ির ব্যস্ততম 31 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকা জুড়ে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে হাই ভোল্টেজের তার আচমকাই ছিঁড়ে জাতীয় সড়কের উপর পড়ে যায়। বর্তমানে সেই তার এখনো রাস্তায় পড়ে রয়েছে, ফলে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে যে কোনো সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় ও বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে, তবে তার অপসারণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর জেরে শিলিগুড়ি ময়নাগুড়ি যাতায়াতকারী এই গুরুত্বপূর্ণ হাইরোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেক ধরে রাস্তায় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য সাধারণ মানুষ ও নিত্যযাত্রী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছেন পথচলতি মানুষজন। হাই টেনশন লাইনের তার ছিল, তারটা ছিঁড়ে পড়ে গেছে। 11,000 তারের উপরে দুটো হাইওয়ে, দুটো রাস্তার উপর দিয়ে পড়েছে। এর জন্যই যানজটটা হয়েছে। মানে কি মনে হচ্ছে, এটা যে দুর্ঘটনা হতে পারত? হ্যাঁ, দুর্ঘটনা তো এখনো হওয়ার চান্স আছে। এখনো লাইন ফায়ারিং করতেছে। বিদ্যুৎ দপ্তর বা পুলিশ সব বলা হচ্ছে, ফায়ার ব্রিগেড আসতেছে, থানাকে জানানো হচ্ছে, পুলিশ অথবা যে হারে পুলিশ আসতেছে। মানে এখনো আসেনি? না, আসছে, রওনা হয়েছে। মানে কি কি অবস্থাটা এখন বর্তমানে? অবস্থা তো ভয়ানক অবস্থায় আছে, ফায়ারিং হচ্ছে। মানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, এখনো চান্স আছে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস বিশ্বাস। লাইন দেখান পড়ে আছে 8 ঘন্টা। জলপাইগুড়ি জেলা মাত্র 5-6 কিলোমিটার। এদিকে ময়নাগুড়ি, না আছে পুলিশ, না আছে এসডিও, না আছে দমকল, গাতারে লোক দাঁড়িয়ে আছে। একদম দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন, অন্তত পক্ষে জলপাইগুড়ির এবং ময়নাগুড়ি। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই তারটা পড়ার পর থেকে এখনো পর্যন্ত দমকল নেই, এখনো পর্যন্ত কোনো টপ অফিসিয়ালস নাই পুলিশের। একটা দেখুন হাই টেনশনের তার পড়ে আছে, গাতারে লোক পড়ে আছে। এই হচ্ছে প্রশাসন, একটাও লোক নেই। ওইদিকে ময়নাগুড়ি, এখান থেকে 10-12 কিলোমিটার, এখানে 6-7 কিলোমিটারের মধ্যে জলপাইগুড়ি ডিএম থাকে, এখানে ডিভিশনাল ডিআইজি থাকে, এখানে একটা কমিশনার অফ উত্তরবঙ্গের থাকে। আপনি দেখুন, কেউ এসে পৌঁছায়নি। আমরা জানো দায়িত্ব জ্ঞানী, একদম অভিভাবকহীন। এখানে দেখুন দেখান লোককে, দেখেন কত লোক। আমরা কতক্ষণ হলো দেখুন, কতক্ষণ, প্রায় 8 ঘন্টা। পুলিশ তো ওই সাধারণ পুলিশ থেকে লাভ কোথায়? প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পুলিশ নেই। যে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে সাধারণ পুলিশ, এইভাবে কত লোক দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এখানে কত লোকের দায়িত্ব, গাড়ি ট্রেন ধরার লোক দায়িত্ব আছে, কেউ নেই। আমরা প্রশাসনের লোককে খুঁজছিলাম, পাচ্ছি না কোন প্রশাসনের লোক। কি নাম আপনার? আমার নাম সাগর সাহা। সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা, গুরুতর আহত বাইকের 2 আরোহী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বলাইগছে। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাইগছে কলেজ মোড়ে সব ধরনের বাসের স্টপেজ রয়েছে। আজ সকালে শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি অভিমুখে একটি সরকারি বাস কলেজ মোড়ে দাঁড়ায়। সে সময়ে পেছন আসা একটি বাইক সজোরে ওই বাসের পেছনে ধাক্কা মারে। এতে বাইকে থাকা 2 আরোহী গুরুতর আহত হয়, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি, তবে বাইকের নাম্বার WB74AS6251। বাস ও বাইক নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ। ঘন্টাখানেক মতো হতে চলো আর কি। একটা স্টেট বাস আসতেছিল শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মুখী ছিল। তো এখানটা হয়তো প্যাসেঞ্জার নামাবে বা প্যাসেঞ্জার উঠাবে বলে এখানটা এমনভাবে ব্রেক করছিল, পিছন থেকে একটা বাইক আসছিল,
সে এসে পিছনে মারছিল। মারার পরে তো দুজনের অবস্থা আশঙ্কাজনক হিসাবে ওদেরকে হসপিটালে পাঠানো হলো আর কি। না, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। এটা দোষটা যেটা দেখা যাচ্ছে হয়তো যে স্টেট বাস ও যে হিসেবে ব্রেকটা করছিল এখানকার, যেটা আমি শুনলাম আর কি, এমন ভাবে ব্রেক করছে সে পিছন থেকে আসা যে বাইকটি ও বুঝতে পারেনি হয়তো যে এইভাবে গাড়িটা ব্রেক করবে, তারপরে পিছনে লেগে গেছে। একজন তো প্রায় অবস্থা খুবই খারাপ। দুইজন ছিল বাইকের মধ্যে। নাম পরিচয় এখন তো কিছু জানা যায়নি। কি নাম আছে আপনার? মন্টু দেবনাথ। বলাই গছ। তাহলে কোথায় পাঠানো হয়েছে? তাকে মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে। দুজনকে পাঠানো। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে, এইখানকার স্থানীয় লোকও সহযোগিতা করছে। বড়দিন উপলক্ষে চার্চগুলি সেজে উঠছে, পাশাপাশি বাজারও জমে উঠেছে ধীরে ধীরে। আগামী 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন, আর হাতে গোনা কয়েকদিন। তার আগে এই 25শে ডিসেম্বরের রকমারি জিনিস সাজিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে বিক্রেতারা। 25শে ডিসেম্বর উপলক্ষে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের একটি অন্যরকম আবেগ রয়েছে। এদিন বিভিন্ন জিনিসপত্রের মধ্যে টুপি, সান্তাক্লজ সহ বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি হয়, তাই এই সমস্ত জিনিসপত্র সাজিয়ে দোকানে ব্যবসা শুরু হয়েছে। তবে এখনও তেমনভাবে জলপাইগুড়ি শহরের ব্যবসা জমে ওঠেনি। শুরু হয়ে গেছে বিভিন্ন চার্চগুলির পরিকাঠামো উন্নয়নের কাজও, চলছে সাজসজ্জার কাজ। নমস্কার, আমি রেভারেন্ড ডেভিড হাঁসদা, সেন্ট মাইকেল অলেঞ্জের চার্চের পাদ্রী সাহেব। বড়দিনের আগাম শুভেচ্ছা জলপাইগুড়ি শহরবাসীকে জানাই। আমাকে যেভাবে আপনি প্রশ্ন করলেন যে বড়দিন এসে গেছে, হ্যাঁ সত্যি বড়দিনের মাস এটা। আর আমাদের কাজ চলছে, খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে আমাদের। এবারে প্রোগ্রাম বলতে যেমন আমাদের ক্যারল হয়, 15 তারিখ থেকে যথারীতি ক্যারল আরম্ভ হয়েছে। তারপর 23 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, 25 তারিখে যেরকম বড়দিনের উপাসনা হয়, বড়দিনের গির্জাটা হবে। আচ্ছা, এবার কোনো সামাজিক কাজ হবে? সামাজিক কাজ বলতে আমরা একটা দিন হয়তো ঠিক করব, তার মধ্যে আমরা সেই অতি দুস্থ, যারা খুবই দুস্থ তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদেরকে শীতের জামা হোক, কাপড় হোক বা ব্ল্যাঙ্কেট হোক, এরকম কিছু উপহার তুলে দেবো তাদের। নমস্কার, আমি কোঅর্ডিনেটর বলছি। আমি আমার সাথে আমার এল্ডার জে পিটার এবং পাদ্রী গড চার্চের পাদ্রী আছেন ডেভিড হাঁসদা। আমরা গিয়ে এখানে উপস্থিত হয়েছি। গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, জানেন গভর্নমেন্ট করেছে 26 তারিখে র্যালি এবং 28 তারিখে বসে আঁকো প্রতিযোগিতা। সেটার প্রস্তুতির জন্যই আমরা আজকে সমস্ত এখানে উপস্থিত হয়েছি। সামনেই বড়দিন, আমাদের সমস্ত চার্চ এবার ঠিক করেছে চার্চের ভিতরে সমস্ত কিছু আমরা প্রাঙ্গণগুলো আমরা সাজাবো এবং বাইরে লাইটের সমস্ত ব্যবস্থা করবে প্রশাসন। আমরা খুব আনন্দিত। প্রশাসন যেমন আমাদের সাহায্য করে, পৌরসভা তেমনি আমাদের সাহায্য করে, পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করে। এবং আমরা জানি যে চার্চগুলোয় প্রচুর লোকের সমাগম হয় 25 তারিখে, এবং প্রশাসন এবং পৌরসভা এবং পুলিশ প্রশাসন যদি না থাকতো আমাদের পক্ষে এই ভিড় মেনটেন করা সম্ভব হতো না। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, আরও বিশেষ করে ধন্যবাদ জানাই মিডিয়াকে। তারা আমাদের এই বড়দিন উপলক্ষে আমাদের সমস্ত প্রোগ্রামকে তারা প্রচার করে থাকে। রাস্তা ভাঙলো 6 মাসেই, তবুও নতুন বরাত ওই ঠিকাদারকে। এ নিয়ে চর্চা মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতে। মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লীর 71 ও 72 নম্বর পাট এলাকায় জেলা পরিষদের অর্থে নির্মিত একটি রাস্তা 6 মাসের মধ্যেই ভেঙে পড়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। 72 নম্বর পাট এলাকায় প্রায় 300 মিটার রাস্তার উপরিভাগ উঠে গিয়ে গুঁড়ো পাথর ও বালি বেরিয়ে পড়েছে, ফলে ধুলোবালি ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে ওই একই ঠিকাদারকে নর্দমা নির্মাণের বরাদ দেওয়া হওয়ায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। তাদের দাবি, ভাঙা রাস্তার সংস্কারের আশ্বাস না দেওয়া পর্যন্ত নতুন কাজ শুরু করা হবে না। অভিযুক্ত ঠিকাদার আলিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, রাস্তার কাজ যৌথভাবে করা হয়েছিল এবং এখনও নির্মাণের টাকা পাননি। জেলা পরিষদের সদস্য রেজাউল বকি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। আজকে আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল কি, বিগত 5 থেকে 6 মাস আগে একটা পিচের রাস্তা হয়েছিল, যেটা জেলা পরিষদের টেন্ডারে 1 থেকে 1.5 কিলোমিটার একটা রাস্তা হয়েছিল। সেই টেন্ডারটা পেয়েছিল আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলের বাট্টু নামে পরিচিত সেই ছেলেটা। সেই কন্ট্রাক্টর পাওয়ার পরে কাজটা আমরা ওনাকে সুষ্ঠুভাবে করতে বলি। উনি বলল, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে না, সুষ্ঠুভাবে কাজটা হবে। কিন্তু বিগত আমরা দেখি 6 মাস না যেতে সমস্ত পিচ উঠে গিয়ে একদম বালি বজরি উঠে গিয়ে কাঁচা রাস্তা হয়তো পরিণত হয়ে গেছে। মানে গ্রাম্যর যে কাঁচা রাস্তা সেই রাস্তায় পরিণত হয়ে গেছে। এবং সেই ব্যক্তি
4খানা থেকে 5খানা একটা ক্ষুদিরামপল্লিতে কাজ করেছে, প্রত্যেকটা কাজের মধ্যেই ক্যাচাল হয়েছে। কোনোটা 15 ফাইন্যান্সের কাজে ক্যাচাল হয়েছে, কোনোটা জেলা পরিষদে হয়েছে, কতগুলো মানে তোমার অঞ্চলের যে জিপির কাজগুলো সেগুলোর মধ্যে। আজকেও একটা জিপির একটা ড্রেন টেন্ডার পেয়েছে ও। এখানকার গ্রামের বক্তব্য হচ্ছে আগে তুমি পিচের যে এতটুকু রিপেয়ারিং যেটা খারাপ হয়েছে, কারণ 71 আর 72 দুটো পার্ট মিলে কাজটা হয়েছে, তো 71-এর পার্টটাও ভালো করেছে আর 72-এর কাজটা প্রচণ্ড খারাপ করেছে। তো খারাপ করাতে গ্রামের প্রত্যেকের বক্তব্য যে আগে তুমি রিপেয়ারিং সুন্দরভাবে ওই কাজটা করে দাও, তারপরে তুমি এই কাজটা করতে পারবে, নয়তো আমরা কাজ করতে মানে মেন কথা হচ্ছে রাস্তার রিপেয়ারিংটা করতে হবে, তারপরেই এটা করতে হবে। এই নিয়ে আপনারা পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে জানাইলাম, আমরা ব্লকও জানাইলাম, ঠিক আছে। এখন আমরা যতদিন অবধি এই সুরা হবে না আমরা কাজ করতে দেব না। আপনাদের এটা কত মিটার বা কত মিটারের রাস্তা, নালা ছিল? 120 মিটারের ড্রেন। আচ্ছা, কি সমস্যা ছিল আজকে এখানে, কি সমস্যা হয়েছে? মানে এই পিচের রাস্তাটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। মানে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, মানে খালি ধুলো হচ্ছে, চোখটা মানে ছোট ছোট পাথরগুলো চোখে ঢুকে যাচ্ছে। আর এই রাস্তাটা ভালো করে না করাতে, যেমন 71 পাটের রাস্তাটা খুব সুন্দর হয়েছে রাস্তাটা, কিন্তু 72 পাটের রাস্তাটা প্রচণ্ডই খারাপ। এই কারণে এই কাজটা একটু যদি ভালো করে করা যায়, সেই জন্য আমরা চাচ্ছি এটাই। আপনার নাম? আমার নাম গৌতম বণিক। এক সময় সৌন্দর্য বাড়াতে জলপাইগুড়ি শহর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দুধারে ঘটা করে লাগানো হয়েছিল ত্রিফলা বাতি। লক্ষ্য ছিল রাতে শহরের আলোর বিস্তার বাড়ানো এবং রাস্তার সৌন্দর্য বর্ধনের। তবে সেই ত্রিফলা বাতি এখন অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই একে একে নষ্ট হয়ে গিয়েছে সবকটি বাতি। বর্তমানে ভগ্ন দশায় পড়ে থাকা ওই খুঁটির স্ট্যান্ডগুলি বিজ্ঞাপনের হোর্ডিং টাঙানোর কাজেই ব্যবহার করা হচ্ছে। কোথাও কোথাও স্ট্যান্ডগুলি এতটাই বেঁকে রয়েছে যে কোনো মুহূর্তে পথচারীর উপর ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এর মধ্যে বেশ কয়েকটি স্ট্যান্ড চুরি হয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, যেহেতু ত্রিফলা বাতিগুলি আর ব্যবহারযোগ্য নয়, তাই এগুলো সরকারি উদ্যোগে তুলে নিলেই ভালো হয়। এতে যেমন দুর্ঘটনার সংখ্যা কমবে, তেমনি চুরির ঘটনাও রোধ করা সম্ভব হবে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, ত্রিফলা বাতিগুলির দায়িত্ব ছিল এসডিডিএ বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। পুরসভার আওতায় বিষয়টি ছিল না। তিনি বলেন, ওই দপ্তরগুলি যদি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করে, তাহলে আমরা রক্ষণাবেক্ষণ বা পরবর্তী পদক্ষেপ নিয়ে যা করণীয় তা করব। অর্থাৎ এখন বলা অনস্বীকার্য যে ত্রিফলা বাতির ভবিষ্যৎ এখন সংশ্লিষ্ট দপ্তরগুলির উদ্যোগের উপরই নির্ভর করছে। এই যে ত্রিফলা বাতিগুলো এভাবে বহুদিন থেকে পড়ে আছে, হ্যাঁ, হয়তো কোনো সময় একটা মানুষের উপর পড়ে যাইতে পারে, একটা বিপদ হইতে পারে, আহত হতে পারে লোক। এটা যদি সরকার থেকে সরাই নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। এভাবে বেকার পড়ে আছে, এগুলো জলেও না, এটা পাহাড়পুর এলাকা। ত্রিফলা বাতি কখনোই জলপাইগুড়ি পৌরসভা ছিল না। ত্রিফলা বাতিগুলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বা এসডিডিএ ছিল। আমরা চিঠি করে দেবো যে যদি আমাদেরকে হ্যান্ডওভার করে দেয় তাহলে আমরা তার মেনটেন্যান্স করবো। আর এখন যদি মানে আমাদেরকে হ্যান্ডওভারটা জরুরি, হ্যান্ডওভার না করলে তো অন্যের প্রপার্টিতে আমরা হাত দিতে পারি। আমি ওরালি মৌখিকভাবে জানিয়েছিলাম, কিন্তু আমরা একটা চিঠি করে দেবো। মাল ব্লকের তুরিবাড়ি এলাকায় চিতাবাঘের মৃতদেহ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসীরা। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে তুরিবাড়ি এলাকায় একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তুরিবাড়ির গেট লাইনের ঝোপঝাড়ের মধ্যে চিতাবাঘটির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারঘেরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘটিকে উদ্ধার করেন এবং তারঘেরা বন দপ্তরের অফিসে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, তুরিবাড়ির সামনেই মানাবাড়ি চা বাগান রয়েছে এবং গেট লাইনের চারপাশে ঘন ঝোপঝাড় থাকায় বন্যপ্রাণীর চলাচল প্রায়ই দেখা যায়। তাদের অনুমান, রাতে চা বাগান এলাকা থেকে চিতাবাঘটি এখানে এসে থাকতে পারে এবং কোনো এক কারণে তার মৃত্যু হয়। ওদলাবাড়ি পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের সেক্রেটারি সৌগত বণিক বলেন, বন দপ্তর সূত্রে জানতে পেরেছি দুটি চিতাবাঘের লড়াইয়ে এই চিতাবাঘের মৃত্যু হয়েছে। পাশাপাশি যে চিতাবাঘের সাথে লড়াই হয়েছে সেই চিতাবাঘও সম্ভবত আহত হতে পারে। সেক্ষেত্রে বন দপ্তরকে দেখা উচিত। এ বিষয়ে তারঘেরা বন দপ্তর জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুটি চিতাবাঘের মধ্যে লড়াইয়ের জেরেই এই চিতাবাঘটির মৃত্যু হয়েছে, কারণ মৃত চিতাবাঘটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা অন্য চিতাবাঘের আক্রমণের ফল হতে পারে। ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কিছুক্ষণ আগে আমরা বন দপ্তর সূত্রে এটা জানতে পেরেছি যে দুটো চিতাবাঘের সংঘর্ষে একটা চিতাবাঘ মারা গেছে, একটা চিতাবাঘ সম্ভবত আহত, সেটা সেই চত্বরেই সম্ভবত রয়েছে।
তো আশা করছি যে বন দপ্তর এটা দেখবে এবং হচ্ছে সেখানে শ্রমিকের অনেক ঘরবাড়ি আছে, শ্রমিকরা আছে, এটা যাতে বন দপ্তর খুব শীঘ্রই যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা সলভ করার জন্য উদ্যোগী হন, এটাই। চিতাবাঘ আছে এখন ইদানিং এই চত্বরে, প্রচন্ড চিতাবাঘ বেড়ে গেছে, খুব পরিমাণে চিতাবাঘ বেড়ে গেছে। দিনের বেলাতে পর্যন্ত খালি চোখে দেখা যাচ্ছে এখন চিতাবাঘ। হ্যাঁ, একটি চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে গেছে, যেটি মারা গেছে, অন্যটি আহত আছে। সেটা সম্ভবত সেই চত্বরেই হবে। আমার নাম সমীব্রত বণিক, আমি উদলাবাড়ি হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশনের সেক্রেটারি। একের পর এক দেশের জন্য পুরস্কার আনলেও আজও নেই কোনো সরকারি সাহায্য। আবারও সাফল্য জলপাইগুড়ির মেয়ের, কিন্তু নেই কোনো সরকারি সাহায্য। ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট পাওয়ার লিফটিং কম্পিটিশনে উমেন 69 কেজি বিভাগে জলপাইগুড়ির হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করে শুভার্তী মাহাতো এবং জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সে। বহুবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং শুভার্তী 3 বার ন্যাশনাল রেকর্ডও করতে পেরেছে। তার আরও কৃতিত্ব 2023 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দেশের জন্য রৌপ্য পদক এবং তাম্র পদক অর্জন করে সে, যা অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকাতে। শুভার্তীর মা সরস্বতী মাহাতো বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও মেয়ের সাফল্য আসছে, কিন্তু পাচ্ছি না কোনো ধরনের সরকারি সাহায্য। এটা হাওড়ায় আন্দুলে অনুষ্ঠিত হয়েছিল। সেখানটায় হচ্ছে আপনার স্টেট এবং ইস্টার্ন ইন্ডিয়া দুটো কম্পিটিশন হয়েছিল এবং আমি সিনিয়র স্টেট গেমসে পার্টিসিপেট করি এবং সেখানে 69 ক্যাটাগরি ওমেনে ওভারঅল পাওয়ার লিফটিং এবং গোল্ড মেডেল পেয়েছি। এই যে এরপরে কি লক্ষ্য রয়েছে? এরপরে এই স্টেটে যেহেতু আমি গোল্ড পেয়েছি, এখান থেকে ন্যাশনাল সিলেকশন আছে। আগামী মার্চ মাসে কর্ণাটকে অনুষ্ঠিত হবে সিনিয়র ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। তো আমি ওখানে যোগ্যতা অর্জন করেছি এবার, এবং ওখানে পার্টিসিপেট করে এবং ভালো চেষ্টা করবো পারফরমেন্স করার। এই যে বিভিন্ন জায়গাতে পারফরমেন্স করে জলপাইগুড়ির জন্য ভালো উপহার আনছে, এবার আগামীতে দিনে আর কি করার লক্ষ্য বা কর্মক্ষেত্রে যাওয়ার বা কিছু সেক্ষেত্রে? এর আগেও আমি 2023-এ ওয়ার্ল্ড খেলে এসেছি, ওয়ার্ল্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ, সেখানে সাউথ আফ্রিকাতে হয়েছিল এবং দেশের হয়ে সিলভার মেডেল পেয়েছি। তো এইভাবে খেলে যাচ্ছি, আগামীতে আরও ন্যাশনালগুলো থাকবে, সেখানে কম্পিটিশন করব এবং জবের ক্ষেত্রে বলতে চেষ্টা করে যাচ্ছি। যদি কেউ এগিয়ে আসে গভর্নমেন্টের তরফ থেকে তাহলে ভীষণ ভালো হয়, কারণ এই গেমটার ওপর প্রচুর খরচার ব্যাপার আছে। আর কেউ যদি স্পন্সরও করেন তাহলে খুব ভালো হয়, যাতে আমি আগামীতে আরও চালিয়ে যেতে পারবো এবং আরও ভালো হয়তো রেজাল্ট করতে পারবো। আগেও সাফল্য আনতে পেরেছে, এবার কি সাফল্য আনলো আর কতটা খুশি? অনেকটাই খুশি। আমি চাই এইভাবেই খেলে যাকো আর কি। কর্মক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে? কর্মক্ষেত্রের বলতে এখন অবধি তো কোনো চাকরির সুযোগ হয় নাই। যদি সরকার থেকে কোনো চাকরির ব্যবস্থা হয়ে যায় আর খুব ভালো হয়, যেহেতু ও ইন্টারন্যাশনাল খেলে এসছে, ভারতের হয়ে খেলছে, ভারতের হয়ে ও মানে ব্রোঞ্জ পদক এনেছে আর আপনার তামার পদকও এনেছে। যেহেতু দুটো পদক এনেছে ও, সেই এতে বলবো যে মেয়ে ভারতের হয়ে খেলছে তার দিকে একটু যদি সরকার একটু দৃষ্টি করেন খুব ভালো হয়। বিভিন্ন জায়গায় তো দেখা যায়, বিশেষ করে অন্যান্য জেলা বা ইয়েতে, হ্যাঁ ও দেশের জন্য খেললেই অন্তপক্ষে চাকরির একটা সুযোগ থাকে সরকারি। এখনো ওর হয়নি, ও পায়নি সেই সুযোগটা, ওর আসেনি এখনো। আপনার নামটা? আমার নাম সরস্বতী মাহাতো। জলপাইগুড়ি জেওয়াইএমএ খেলার মাঠে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়ানুষ্ঠান 2025 অনুষ্ঠিত হলো। এই ক্রীড়ানুষ্ঠানে ছাত্রদের বিভিন্ন খেলাধুলোর সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এর পাশাপাশি জলপাইগুড়ির ন্যাশনাল অ্যাথলেট ও সোনাউল্লা স্কুলের কৃতি প্রাক্তনী সুদীপ ব্যানার্জিকে সম্বর্ধনা প্রদান করা হয়। সাথে সম্বর্ধনা দেওয়া হয় জলপাইগুড়ির বর্তমানে একমাত্র রঞ্জি ক্রিকেটার ও মিলন সংঘ ক্রিকেট একাডেমির কর্ণধার সুদীপ চন্দ্রকেও। আজকের এই খেলা দেখতে অসংখ্য অভিভাবক অভিভাবিকারা উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল 100 মিটার, 50 মিটার, আলু দৌড়, জিমন্যাস্টিক, লং জাম্প, হাই জাম্প সহ অন্যান্য খেলাও। শুরু হয়ে গেল সি গ্রুপের 100 মিটার রেস। কেউ যদি বাদ থাকো আমাদের এখানে এসে দেখা করো।
এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। নয়াবস্তিতে মিটার বক্সে আগুন, সাময়িক চাঞ্চল্য এলাকায়। জলপাইগুড়ি শহরে নয়াবস্তির নিবেদিতা সরণিতে বাড়ির মিটার বক্সে আকস্মিক আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায়। মিটার বক্স থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও মিটার বক্সটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। বাড়ির বাসিন্দারা জানান, হঠাৎই মিটার বক্সে আগুন দেখা দিলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দমকল দ্রুত পৌঁছানোর ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি ছাদে ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে শুনলাম একজন চিৎকার করে বলল বাড়িতে আগুন। তো নেমে এসে দেখলাম যে মিটার বক্সে আগুন লেগেছে। তো তারপরে ওই বাড়ির সামনে যে ভিড় জমেছিল সেখান থেকে একজন বোধহয় ফায়ার ব্রিগেডে ফোন করেছে, তো ওনারা এসেই আগুনটা নেভালেন। আতঙ্কিত ছিলেন ওই সময়? একটা একটু তো থাকবোই, মাথায় কাজ করছিল না ওই মুহূর্তে। কি করে আনুমানিক কিছু বোঝা যাচ্ছে? মিটার বক্স থেকেই লেগেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সংযুক্তা মজুমদার। কোন এলাকায়, কোন জায়গায়? আমার এটা নয়া বস্তি, নিবেদিতা সরণি। অ্যাকচুয়ালি আমি ছিলাম থানা মোড়ে, সেখান থেকে আমি একটা আমার বোনের ফ্ল্যাটে আসছিলাম আর কি, মেঘমোলা ফ্ল্যাটে। এই মোড়ে এসে দেখি যে সাংঘাতিক অবস্থা। কোন জায়গা হবে? এই সামনে, এই সাহেবের বাংলোর সামনে আর কি, এটাকে বলে নিবেদিতা সরণি, কাবলিওয়ালা। হ্যাঁ, এই যে বাংলোর সামনে কাবলিওয়ালা আপনার গলি, ডান দিকে ভদ্রলোকের বাড়ি, উকিলের বাড়ি। ঠিক আছে, কি হলো জানলেন? দেখলাম যে বিভৎসভাবে আগুন জ্বলছে। তারপরে তো ফায়ার ব্রিগেড তো এসেছে, আগে দেখলাম প্রচণ্ডভাবে জল মারছে। তা আগুন তো মানে বেড়েই চলছিল। তারপরে ভিতরে ঢুকে গিয়ে মেন সুইচের ইয়েটা কেটে দেওয়ার পরে আগুনটা নিভে গেল। পরে বাইর দিয়ে আবার আগুন জ্বলছিল। ঠিক আছে, তা ওই পাশে যে ফ্ল্যাট আছে মেঘমোলা ফ্ল্যাট, মেঘমোলা ফ্ল্যাটে সমস্ত লাইটের সব অফ করে দিয়েছে। আর পাশের যে গলি যারা যারা আছে সব একদম প্রত্যক্ষদর্শী যারা থাকে দেখার মতন, তারা সব দেখছিল এখানে। বাড়ির দাদাও এখানে ছিল না, ময়নাগুড়ি গেছিল দাদা, অনিবান্ধা ময়নাগুড়ি দিকে। ক্ষয়ক্ষতি তো না, ক্ষয়ক্ষতি হয়নি, মিটার টিটার সব জ্বলে গেছে, একদম মানে পুরো টুরে ছাই হয়ে গেছে আর কি। আপনার নাম? আমার নাম সঞ্জয় সাহা, বাড়ি আমার দেশবন্ধু পাড়া। হাইকোর্টের রায়ের প্রতিবাদে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য শিক্ষক ধর্মঘট। কলকাতা হাইকোর্টের রায়ে পাহাড়ের জিটিএ অঞ্চলে ৩১৩টি শিক্ষক নিয়োগকে বেআইনি ঘোষণা করার পর পাহাড়ের রাজনৈতিক ও শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পাহাড়ের সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন। বৃহস্পতিবার বাগরাকোট হাই স্কুল, গরুবাথানের অম্বিয়ক হাই স্কুল, যুদ্ধবীর হাই স্কুল সহ পাহাড়ের সব স্কুলের গেটে ঝুলছে তালা, নেই ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে 1997 সাল থেকে দার্জিলিং পাহাড়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা নেই। সেই সময় থেকেই রাজ্য সরকার ও তৎকালীন দার্জিলিং শাসক দলের নির্দেশনায় শিক্ষক নিয়োগ হয়ে আসছে। শিক্ষক সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে চালু থাকা এই নিয়োগ প্রক্রিয়াকে হঠাৎ বেআইনি ঘোষণা করা পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করবে। তাই হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরোধিতায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী ধর্মঘট চলাকালীন কোনো নির্বাচন পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, বাৎসরিক খেলাধুলা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এমনকি যেসব স্কুলে ইতিমধ্যেই ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে সেসব স্কুলের ফলাফলও প্রকাশ করতে দেওয়া হবে না। এক কথায় পাহাড়ের প্রায় সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল বন্ধের কর্মসূচিতে সামিল হয়েছেন।
हम लोग ये नियुक्ति जो फैसला है उसको सम्मान करते हैं, लेकिन ये नियुक्ति रद्द करने के बाद पहाड़ के शैक्षिक संस्थानों में जिस तरह का समस्या उत्पन्न किया हुआ है वो समस्या बहुत गंभीर है। किसी ने इसको नज़रअंदाज किया है, सब ने इसका समाधान किस तरह से होगा उसको ध्यान में नहीं रखा गया। इसीलिए आज स्कूलों बंद है। ये 313 टीचर्स इम्पोर्टेंट सेक्शंस में काम करते थे, कोई हायर सेकेंडरी को चला रहे थे। पहाड़ में वर्षों से नियुक्ति प्रक्रिया बंद था, इसीलिए टीचर्स का कमी एकदम पहाड़ में ऐसे भी है। तो हायर सेकेंडरी सेक्शन तो प्राय बंद होने के कगार पे पहुंच गया है ये नियुक्ति रद्द होने के कारण। अभी माध्यमिक का कोचिंग चल रहा था, हायर सेकेंडरी एग्ज़ाम्स के लिए कोचिंग चल रहा था। यही टीचरों के बदौलत ये सब कोचिंग क्लासेस रन हो रहा था। अब ये कोचिंग क्लास भी आज से बंद हो गया। बच्चों का भविष्य को अंधकार में रखा गया है। ये सिचुएशन को किस तरह से हैंडल किया जाए उसको किसी ने एड्रेस नहीं किया। तो आज स्कूल का एकदम गंभीर अवस्था पहुंच गया है। ये हम लोग दिन ब दिन और बदतर होते जाएगा बोल के हम लोग चिंता भावना कर रहे हैं। लेकिन जिसने ये सिचुएशन को अराइज किया, जिसने ये सिचुएशन क्रिएट किया, उन्होंने इसका समाधान का भी बात सोचना चाहिए था। ये सब बात नहीं सोचा गया। हम लोग को यही दुख है। अभी स्कूल सब पहाड़ में ही बंद का जैसा स्थिति में पहुंच गया है। टीचर्स का स्कैरसिटी हो गया है। उन लोग को आज से स्कूल जाने के लिए रोक लगाया गया है। इसीलिए अब पहाड़ का शैक्षिक जो वातावरण है वो एकदम डामाडोल स्थिति में पहुंच गया है। इसीलिए जल्द से जल्द इसका निवारण किया जाए, इसका समाधान किया जाए, हम लोग ये चाहते हैं। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে 11 নম্বর ওয়ার্ডের দুলাল দিঘির সম্পূর্ণ সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন এই উপলক্ষে এলাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলররা। চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করেন। তিনি জানান, প্রকল্পের মোট ব্যয় ধার্য করা হয়েছে 86,39,950 টাকা। দিঘির চারপাশে বোল্ডার পিচিং করে পার বাঁধাই, বসার জায়গা, যাতায়াতের সুবিধা এবং আলাদা করে আলোর ব্যবস্থা করা হবে। চেয়ারম্যান আরও জানান, আমরুত 2.0 প্রকল্পের আওতায় এই কাজের 66% অর্থ দেবে রাজ্য সরকার এবং 33% দেবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রকল্পের আনুষঙ্গিক অতিরিক্ত ব্যয় পুরসভা বহন করবে। সৌন্দর্যায়নের মাধ্যমে দুলাল দিঘি এলাকাকে আরও আকর্ষণীয় ও বাসিন্দাদের উপযোগী করে তোলাই পুরসভার মূল লক্ষ্য। যে আমাদের জলপাইগুড়ি জেলার প্রাণ তিস্তা নদীর কন্যার নাম দুলালী এবং তার থেকে এর নাম দুলাল দিঘি। এটা 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়ায় এটা অবস্থিত। দেখতে পাচ্ছেন বেশ বড় দিঘি। এটাকে আমরা 86,39,950 টাকা খরচা করে এটার পার বাঁধানো থেকে শুরু করে পাশে রাস্তা, ড্রেন বার করা, বসার জায়গা, সৌন্দর্যায়ন সবই করতে চলেছে এবং তারপরে লাইটিং যেটা হবে সেটা জলপাইগুড়ি পৌরসভা আলাদা ফেজে করবে। এবং এই কাজটা আজকে শিলান্যাস হয়ে গেল, 7 দিনের মধ্যে হবে। এটা প্রচণ্ড নোংরা ছিল, এটাকে পরিষ্কার হলো। এটা ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই উদ্যোগটা গ্রহণ করেছিল এবং চেয়ারম্যান হওয়ার পর এটাকে বাস্তবায়িত করা হলো। আজকে আমি একটা কথা বলি, এর আগে হাই স্কুলেরটাও করলাম। এবং এই আমরুত 2.0 প্রকল্পে এই যে 86,39,950 টাকা, তার মধ্যে কিন্তু আপনার 66% টাকা দিচ্ছে রাজ্য সরকার, 33% কেন্দ্রীয় সরকার এবং তার সাথে আরও কিছু পরিকাঠামোগত যে খরচা থাকবে সেগুলো করবে জলপাইগুড়ি পৌরসভা। এটা আজকে ঐতিহাসিক দিন। আজকের এই 18ই ডিসেম্বর এই দুলাল দিঘি এর আগে একবার সংস্কার করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট আমলে, কিন্তু কোনো কাজে হয়নি। কিন্তু এবার পূর্ণাঙ্গভাবে আমরা চেষ্টা করব আগামী 7-8 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে দুলাল দিঘিকে একদম নতুন করে সাজিয়ে দেব। শিলিগুড়ির একটি শিব মন্দিরের দান বাক্স ভেঙে টাকা উধাওয়ের ঘটনায় গ্রেপ্তার করা হলো এক যুবককে। গত সোমবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট ও শেখ শ্রীলাল মার্কেটের মাঝামাঝি জায়গায় প্রতিষ্ঠিত একটি শিব মন্দিরের দান বাক্স ভাঙা অবস্থায় পাওয়া যায়। মন্দিরের সেবায়েত সকালবেলা মন্দির খুলতে গিয়ে দেখেন দান বাক্স খোলা আর তাতে ভক্তদের দেওয়া টাকা উধাও। ঘটনায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশের দ্বারস্থ হয় মন্দির কর্তৃপক্ষ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং মন্দির ও মন্দিরের আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের স্বার্থে রাখে। সিসি ক্যামেরায় 2জন যুবকের ছবি ভেসে ওঠে, যার মধ্যে একজন ছিল বারুদ।
গতকাল রাতে সে মার্কেটের দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের হাতে। আজ তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে 5 দিনের রিমান্ড চেয়ে। রিমান্ডে নিয়ে পুলিশ বারুদকে জিজ্ঞাসাবাদ করে চুরির টাকা এবং তার সাথে আর কে ছিল সবটাই জানার চেষ্টা চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও বহুবার চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বারুদকে। ফের বুনো শুয়োরের হামলার ঘটনা ঘটল নাগরাকাটায়। বুধবার বিকেলে নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে ছাগল আনতে গিয়ে বুনো শুয়োরের আক্রমণে গুরুতর আহত হলো এক কিশোর। এই ঘটনায় গোটা হিলা চা বাগানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, এদিন বিকেলে চা বাগানের 5 নম্বর লাইনের বাসিন্দা বুদ্ধাদেব ওরাও নামে 18 বছর বয়সীর ওই কিশোর চা বাগানের 5 নম্বর সেকশনের কাছে জমিতে ছাগল আনতে গিয়েছিল। সেই সময় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি বুনো শুয়োর অতর্কিতে তাকে আক্রমণ করে বসে। ওই কিশোর বুনো শুয়োরটিকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রমাগত বুনো শুয়োরটি তাকে আক্রমণ করতে থাকে। কিশোরটির কোমরে ও উরুর মাঝে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয়। তার আর্তনাদ চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে শুয়োরটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর বুদ্ধাদেবকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর চলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের কাছে। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে বিকেলেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে সেখানে কিশোরটিকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে হঠাৎ আধা ঘন্টা আগে, মোটামুটি আধা ঘন্টা ওই 30-40 মিনিট হচ্ছে আর কি, আমার হিল্লা থেকে একটা ফোন আসে একটা দাদার, যে হিল্লা চা বাগানে, লোয়ার হিল্লা চা বাগানে একটা ছেলেকে ওয়াইল্ড বোর মানে জঙ্গলি শুয়োর আর কি অ্যাটাক করেছিল। ও কী করতে গেছিল? ওই ছেলেটা ওখানে বাগানের পাশে, যেটা 5A কম্পার্টমেন্ট আছে বাগানের, ওখানে ছাগল চড়াইতে গেছিলো। পাশে একটা শুয়োর ছিল একটা ঝোপের মধ্যে, ওখান থেকে এসে মানে হঠাৎ করেছে, অ্যাটাক করেছে, প্রচুর মানে ইনজুরি হয়েছে ছেলেটা। একে রেফার করা হয়েছে? একে যে এখন ডাক্তারবাবু মানে চিকিৎসা করে তারপরে রেফার করতেছে। আপনার নামটা কি? সুদামা রাও। চিতাবাঘের হামলায় জখম শিশু, কলাবাড়ি চা বাগানে আতঙ্ক। পরপর দুটি চিতাবাঘের আনাগোনায় আপাতত এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফের চিতাবাঘের হামলায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান এলাকায়। বুধবার সন্ধ্যায় চিতাবাঘের হামলায় গুরুতর জখম হয় 5 বছরের এক শিশুকন্যা। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় শিশুটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলাবাড়ি চা বাগানের বাঁধ লাইনের বাসিন্দা 5 বছরের প্রতিজ্ঞা ওরাও সন্ধ্যা প্রায় 6টা নাগাদ রাতের ভাত খেয়ে বাড়ির উঠোনে বসেছিল। ঘুম ঘুম ভাব পাওয়ায় সে মাকে বিছানা করে দিতে বলে। মা ঘরে ঢুকতেই উঠোনে ঝিমোতে থাকা শিশুটির উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে বাড়ির পাশে ওত পেতে থাকা চিতাবাঘটি। শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে ধাওয়া করলে চেঁচামেচির মুখে চিতাবাঘটি শিশুটিকে ফেলে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। এলাকায় দুটি চিতাবাঘের আনাগোনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এরপর স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, সরকারি নিয়ম মেনে শিশুটির চিকিৎসা চলছে এবং বন দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। खाना खा के बोला मम्मी को बिछाना लगा दो, तो मम्मी बिछाना लगाने गया। उसके बाद में बहन बैठा था तो तेंदुआ घर के अंदर आके बहन को उठा के लेके चला गया। मम्मी को आवाज़ लगाया एक बार, मम्मी बाहर निकल के देखा दूर की तरफ ले जा रहा है, जंगल की तरफ। मम्मी ने हल्ला किया तो हम लोग आया और नदी से जाके बहन को लेके आया। आपका नाम? ओम राव। बहन का नाम? प्रतिज्ञा राव। तुम्हें कहाँ चोट लगा बहन को? गला की तरफ, कान में, छाती में। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরবঙ্গের রেলপথ। 13248 আপ ক্যাপিটাল এক্সপ্রেস চালানোর সময় লোকো পাইলট শ্রী সঞ্জিত সরকার ও সহকারী লোকো পাইলট শ্রী অলোক কুমার সিং চালসা নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি কিলোমিটার 71-6 থেকে 7 এলাকায় রেল লাইনের উপর হাতির একটি পালকে দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালকদ্বয়।
ট্রেন থামিয়ে হাতির পালকে নিরাপদে রেল লাইন পার হওয়ার সুযোগ দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই সমস্ত হাতি নিরাপদে জঙ্গলমুখী হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল সূত্রে জানা গেছে, লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটের তৎপরতা ও দায়িত্বশীলতার কারণে এই সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনি বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল উত্তর পূর্ব সীমান্ত রেল। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পুলিশ চাইলে কি না পারে। প্রায় 600 কিলোমিটার দূরে বিহার থেকে 6 লক্ষ টাকার চুরি যাওয়া গয়না উদ্ধার করে দেখালো রাজ্য পুলিশ। স্বর্ণালংকার চুরি কাণ্ডে চোর ও গয়নার ক্রেতা স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার। অভিযোগের 6 দিনের মধ্যেই চুরির রহস্য ভেদ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীন প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশের তৎপরতায় মিলল বড় সাফল্য। প্রফুল্লনগর এলাকা থেকে চুরি হওয়া প্রায় 6 লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না 600 কিলোমিটার দূরে বিহারের মুজফ্ফরপুর থেকে উদ্ধার করেছে প্রধাননগর পুলিশ। একই সঙ্গে চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম অশোক কুমার শাহ। তিনি বিহারের মুজফ্ফরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত 13 তারিখে শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা চন্দু কুমার মণ্ডল প্রধাননগর থানায় প্রায় 6 লক্ষ টাকা সোনা ও রূপোর গয়না চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ত্রিফলা বাতি এক সময় শহরের আলোর বিস্তার এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লাগানো হলেও বর্তমানে সেই ত্রিফলা বাতির ভগ্নদশাই দুর্ঘটনার কারণ হতে পারে বলে তা তুলে নেওয়ার দাবি জানালো স্থানীয় বাসিন্দারা। কলকাতা হাইকোর্টের রায়ে পাহাড়ের রাজনৈতিক ও শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাহাড়ের বিভিন্ন স্কুলের গেটে ঝুলছে তালা, নেই ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা, চলছে অনির্দিষ্টকালের শিক্ষক ধর্মঘট। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।